নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সমীশের আরো একটি ইতিহাস ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো যারা আমাদের ক্লাস নিয়মিত ফলো করেন, তারা জানেন যে বিগত ক্লাসে আমরা ইলতুৎমিশের যে বিভিন্ন সমস্যাগুলি ছিল, সেগুলি নিয়ে আমাদের আলোচনা ইতিপূর্বে শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব ইলতুৎমিশের সামনে সুলতান হওয়ার পর যে উদ্ভূত সমস্যাগুলি ছিল, সেগুলি থেকে তিনি কিভাবে নিষ্কৃতি লাভ করেছিলেন বা সমস্যাগুলি থেকে কিভাবে সমাধান করেছিলেন। ঠিক আছে? ইতিপূর্বে আমরা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে কিন্তু আমাদের আলোচনা শেষ করেছি এবং প্রতিটা সমস্যাই কিন্তু হাইলাইট করেছি। যদি কারোর ধারণা না থেকে থাকে যে সমস্যাগুলি কী ছিল, তারা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে? এবারে আসা যাক সমস্যার সমাধানে। তো এই ১ম যেটা ছিল, তিনি প্রথমেই দিল্লি, বদাউন, অযোধ্যা, বারাণসী এবং শিবালিক প্রভৃতি অঞ্চলের বিদ্রোহী আমির উমরাহদের দমন করে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে শামসুদ্দিন ইলতুৎমিশ যখন সিংহাসনে আরোহণ করছেন, তখন বেশ কিছু আমির উমরাহ কিন্তু তাকে পছন্দ করতেন না এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে কিন্তু ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। সুতরাং বাইরের যে সমস্ত সমস্যাগুলি ছিল বা যে সমস্ত আশঙ্কাগুলি ছিল, যেগুলি দিল্লি সাম্রাজ্যকে ভীতি প্রদর্শন করছিল, সেগুলির সমাধান করার আগে উনি কিন্তু ঘরের ভেতরে বা আভ্যন্তরীণ যে সমস্ত সমস্যাগুলি ছিল, সেগুলির প্রতি মনোনিবেশ করেছিলেন এবং দিল্লি, বদাউন, অযোধ্যা, বারাণসী, শিবালিক প্রভৃতি অঞ্চলে যে সমস্ত বিদ্রোহী আমির ওমরাহ বা নোবেলসরা ছিলেন, যারা সুলতানের একটা অংশ, শাসনের একটা অংশ, সুলতানের পরেই যাদের স্থান থাকে, তাদের মধ্যে যারা বিদ্রোহী, তাদেরকে কিন্তু উনি শক্ত হাতে দমন করে নিজের কিন্তু ক্ষমতাটাকে আগে সুপ্রতিষ্ঠিত করেছিলেন দিল্লির সিংহাসনের উপর। এভাবে তিনি ১ম সমস্যার সমাধান করেন। এরপর তিনি গজনী শাসনকর্তা তাজউদ্দিন ইলদুজের বিরুদ্ধে অগ্রসর হন। আমরা আগেও বলেছি যে তাজউদ্দিন ইলদুজ কে ছিলেন? তাজউদ্দিন ইলদুজ ছিলেন আ মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত অনুচর এবং প্রধান সেনাপতিদের মধ্যে একজন। এবং উনি কিন্তু মোহাম্মদ ঘুরির পতনের পর বা উনার মৃত্যুর পর কিন্তু উনি সেই যে মধ্যপ্রাচ্যে যে আ সাম্রাজ্য ছিল মোহাম্মদ ঘুরির, তার কিন্তু অধিপতি হয়ে উনি বসেছিলেন। ঠিক আছে? এবং ওইখানে সিংহাসন আরোহণের পর উনি দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলের উপর কিন্তু তার কর্তৃত্ব দাবি করেছিলেন এবং সেই মর্মে কিন্তু উনি বেশ কিছু অ্যাকশনও নিয়েছিলেন বা পদক্ষেপও নিয়েছিলেন। যাই হোক, এই যে তাজউদ্দিন ইলদুজ ছিলেন, যিনি কুতুবউদ্দিনের রাইভাল ছিলেন এবং সহকর্মীও ছিলেন, কলিগ অ্যান্ড রাইভাল। অর্থাৎ যে ৩ জন প্রমুখ সেনাপতি ছিলেন মোহাম্মদ ঘুরির, তার মধ্যে একজন ছিলেন তাজউদ্দিন ইলদুজ এবং অপরজন ছিলেন কিন্তু আমাদের কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন কিন্তু এই সমস্যাটা সমাধান করে যেতে পারেননি। আমরা জানি উনার রাজত্বকাল ক্ষণকাল মাত্র। মাত্র ৪ বছর, ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত। তারপর এই যে বা দীর্ঘসূত্র সমন্বিত যে সমস্যাটা ছিল, সেটাকে আমরা দেখব যে এখন ইলতুৎমিশ সমাধান করার চেষ্টা করছেন এবং কি উপায়ে উনি সমাধান করছেন। ইতিমধ্যে খোয়ারাজিমের শাহ কর্তৃক গজনি থেকে বিতাড়িত হয়ে লাহোরে অবস্থান করছিলেন এবং পাঞ্জাবের অধিকাংশ দখল করে ইলতুৎমিশের উপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। তো এই যে ছিলেন তাজউদ্দিন ইলদুজ, যিনি মোহাম্মদ ঘুরির পর গজনির সিংহাসনে বসেছিলেন, তার সাম্রাজ্য কিন্তু উনি টিকিয়ে রাখতে অসমর্থ হয়েছিলেন। কারণ কি? কারণ খোয়ারাজিম নামে একটা জায়গা আছে। খোয়ারাজিমের শাহ বা সম্রাট যে ছিলেন, তিনি কিন্তু গজনি থেকে তাজউদ্দিন ইলদুজকে উৎখাত করেছিলেন। অর্থাৎ সেখান থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর তাজউদ্দিন ইলদুজ কি করলেন? তাজউদ্দিন ইলদুজ ১ম লাহোরে অবস্থান করলেন এবং পাঞ্জাবের যে অধিকাংশ অঞ্চল, মেজরিটি অফ দ্যা পাঞ্জাব, আমি আবার বলছি, পাঞ্জাব বলতে কিন্তু আজকে ভারতবর্ষের যেটুকু অংশ আছে সেটুকুকে বোঝায় না। তৎকালীন সময়ে পাঞ্জাব বলতে একটা বিরাট অংশকে বোঝায়, যেটা বর্তমানে পাকিস্তানের একটা বিরাট অংশ। ঠিক আছে? সেই পাঞ্জাবের উপর কিন্তু উনি অধিকাংশ অঞ্চলে কিন্তু তিনি তার সাম্রাজ্য কায়েম করতে সমর্থ হয়েছিলেন এবং তারপরে
লাহোরের মধ্যে অবস্থান করে পাঞ্জাবের অধিকাংশ অঞ্চল দখল করার পর উনি কিন্তু ইলতুৎমিশের উপর আক্রমণ হানার কিন্তু পরিকল্পনা করছিলেন। ঠিক আছে? এই অবস্থায় 1216 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখতে হবে, 1216 খ্রিস্টাব্দে তরাইনের কাছে এক যুদ্ধ হয়। ঠিক আছে? তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ আমরা পড়েছি 1191, 1192 এবং দ্বিতীয় যুদ্ধ যে কিভাবে ভারতীয় ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট, সেটাও আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করেছি। যদিও তোমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি কিন্তু সেটা নেই। ঠিক আছে? তারপরে আমরা আসি যে 1206 সালে কিন্তু তরাইনের কাছে অর্থাৎ তরাইনের সন্নিকটে আরো একটা যুদ্ধ হয়। এবার এই যুদ্ধটা হয়েছিল কিন্তু ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ এবং তাজউদ্দিন ইলদুজের মধ্যে। ঠিক আছে? এবার এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে যদি ইলতুৎমিশ পরাজিত হন এবং তাজউদ্দিন ইলদুজ জয়ী হন, তাহলে কিন্তু যে দাস বংশ ছিল দিল্লির সিংহাসনে বা পরবর্তীকালে যেটাকে আমরা ইলবাড়ি বংশ বলছি, অনেক ঐতিহাসিক বলে থাকেন, সেটা কিন্তু সম্পূর্ণ নস্যাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তো এই দিল্লির সুলতানিকে রক্ষা করার জন্য কিন্তু ইলতুৎমিশের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা খুবই জরুরি ছিল। একদম আশু প্রয়োজন ছিল তার। ঠিক আছে? যাই হোক, যুদ্ধ হয়েছে এবং আল্টিমেটলি এই শক্তি পরীক্ষায় কিন্তু আমাদের ইলতুৎমিশ, যাকে নিয়ে আমরা পড়ছি এখন এই চ্যাপ্টারটা, সেই ইলতুৎমিশ কিন্তু জয়ী হয়েছিলেন। দেখো, 1206 খ্রিস্টাব্দে তরাইনের কাছে এক যুদ্ধে ইলতুৎমিশের কাছে পরাজিত ও বন্দী হন কে? তাজউদ্দিন ইলদুজ এবং বদাউন। বদাউন হলো সেই অঞ্চলটা সুলতান হওয়ার আগে আমাদের যে শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন, তিনি কিন্তু বদাউনের শাসনকর্তা ছিলেন। তো তাকে পরাজিত করার পর, তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করার পর তাকে কিন্তু বদাউনের যে কারাগার আছে সেখানে কিন্তু বন্দী করে রাখা হয় এবং পরবর্তীকালে বন্দী অবস্থায় কিন্তু উনি নিহত হন বা উনাকে হত্যা করা হয়। এবং এইরকম ভাবে তাজউদ্দিন ইলদুজের সঙ্গে সম্পৃক্ত যেই সমস্যা দিল্লি সুলতানিকে ভীতি প্রদর্শন করেছিল, তার থেকেও কিন্তু ইলতুৎমিশ দক্ষতার সঙ্গে নিষ্কৃতি লাভ করেন এবং দিল্লির সুলতানের ভিত্তিকে আরো দৃঢ় করেন। ঠিক আছে? তো সেকেন্ড যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু আমরা সলভ করতে পেরেছেন বলে দেখতে পাচ্ছি। তারপরে আসি তৃতীয় সমস্যা। হ্যাঁ, এই জয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি? এই জয়ের মাধ্যমে কিন্তু সুনিশ্চিত করা হয়েছিল যে মধ্য এশিয়া এবং গজনি বা ঘুর যারা ছিলেন, তাদের প্রভাব থেকে দিল্লি সুলতানি চিরতরে মুক্ত হয়ে যায় এবং সত্যিকার অর্থে একটা স্বাধীন সুলতানি হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে। ঠিক আছে? এবার যে তৃতীয় সমস্যা, আমরা তাজউদ্দিন ইলদুজের কথা পড়েছি, এখন আগেও পড়েছি, এবং আরো একজন সহকর্মী ছিলেন। কুতুবউদ্দিন আইবকের আরো একজন প্রতিদ্বন্দ্বী বা রাইভাল এবং সহকর্মী বা কলিগ ছিলেন। যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কিন্তু আরো একজন বিশ্বস্ত অনুচর বা সেনাপতি। ঠিক আছে? তার নাম ছিল নাসিরউদ্দিন কুবাচা। উনি ছিলেন সিন্ধুর শাসনকর্তা। আমি আগেও বলেছি যে মোহাম্মদ ঘুরি যখন যখন দেহত্যাগ করেন বা মারা যান, তারপর তার সাম্রাজ্য কিন্তু ৩ টে ভাগে বিভক্ত হয়ে যায়। যে মধ্য এশিয়ায় উনার যে গজনি ছিল, সেখানে ছিল তাজউদ্দিন ইলদুজ এবং ভারতে দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে ছিল কুতুবউদ্দিন আইবক, এবং এই ২ অঞ্চলের মাঝামাঝি যে সিন্ধু অঞ্চল ছিল মূলত মুলতান এবং উসকে কেন্দ্র করে, সেই অঞ্চলের কিন্তু শাসক হিসাবে নিজেকে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এখানে যে নাসিরউদ্দিন কুবাজা আছেন উনি। এবং উনিও চাইতেন যে সিন্ধুর পাশাপাশি উনি যত পাঞ্জাব এবং দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলের উপর উনার কর্তৃত্ব স্থাপন করতে পারেন। অর্থাৎ ইনিও কিন্তু দিল্লির সুলতানের সিংহাসনের একজন দাবিদার ছিলেন এবং আহ ইলতুৎমিশের একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। যদিও তার যে চ্যালেঞ্জেস গুলো ছিল সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন আইবকের সময়কাল থেকে। কুতুবউদ্দিন আইবক যেহেতু স্বল্পকাল উনি শাসন করেছিলেন, সে কারণে তিনি এই সমস্যারও কিন্তু সমাধান করতে পারেননি এবং এই সমস্যাটাকে জিইয়ে রেখে কিন্তু উনি মারা গিয়েছিলেন। এইবার ইলতুৎমিশের উপরে কিন্তু সেই দায়িত্ব কর্তব্য বর্তায় যেন উনি নাসিরউদ্দিন কুবাচার একটা ব্যবস্থা করেন। তাজউদ্দিন ইলদুজকে ঠিকানা লাগিয়ে দিয়েছে। এবার নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে কি করতে হবে দেখছি আমরা। দেখো, এরপর তিনি উচ ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার বিরুদ্ধে অগ্রসর হন। ঠিক আছে? আমি বলেছি অলরেডি। তারপর 1217, ঠিক পরের বছর 1216 খ্রিস্টাব্দের পরের বছরই 1217 খ্রিস্টাব্দে তিনি
ইলতুৎমিশের কাছে হাতে পরাজিত হয়ে সিন্ধু প্রদেশে পলায়ন করেন। তো ওদের মধ্যে একটা শক্তি পরীক্ষা হয়েছিল। শামসুদ্দিন ইলতুৎমিশ এবং নাসিরুদ্দিন কুবাচার মধ্যেও কিন্তু 1217 সালে বা 1217 এডিতে একটা শক্তি পরীক্ষা হয়েছিল এবং এই শক্তি পরীক্ষায় কিন্তু ইলতুৎমিশ জয়যুক্ত হন এবং নাসিরুদ্দিন কুবাচাকে কিন্তু সিন্ধু প্রদেশে পালিয়ে নিজেকে রক্ষা করতে হয়। এখানেই শেষ নয়, কারণ আমরা জানি শত্রুর কখনো শেষ রাখতে নেই। তারপর কি হচ্ছে, ঠিক 10 বছর পরে 1227 খ্রিস্টাব্দে পুনরায় তিনি ইলতুৎমিশের হাতে পরাজিত হন এবং সিন্ধু নদের জলে কিন্তু ডুবে আত্মহত্যা করেন। এই পরাজয়ের গ্লানি কেউ হয়তো বলে থাকেন যে আত্মহত্যা করেছেন, আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন যে পরাজিত হয়ে সিন্ধু নদ অতিক্রম করে পালানোর সময় জলে ডুবে বাই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাবশত উনি মারা যান। আবার কেউ বলেন যে যে পরাজিত উনি হয়েছিলেন ইলতুৎমিশের হাতে, সেই গ্লানির জন্য কিন্তু উনি সিন্ধু নদের জলে কিন্তু আত্মহত্যা করেন জলে ডুবে। ঠিক আছে? তারপরে দেখো, এর ফলে মুলতান ও সিন্ধুর উপর কিন্তু ইলতুৎমিশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এইবার দিল্লি তার সন্নিহিত অঞ্চল, ঠিক আছে, বাংলাও ইতিমধ্যে অধিকার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরো কিছু জায়গা কুতুবউদ্দিন আইবক দখল করেছিলেন এবং সেই সঙ্গে যে সিন্ধুর অঞ্চলটা আছে, সিন্ধু এবং উচ, সেটাও কিন্তু দিল্লির সাম্রাজ্যভুক্ত, সুলতানি সাম্রাজ্যভুক্ত হয় এবং এই বৃহৎ সাম্রাজ্য গঠন করা হয়। যদিও আমরা দেখব যে কুতুবউদ্দিন আইবক যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র সেটাকে রক্ষা এবং সুদৃঢ়করণই নয়, কিন্তু ইলতুৎমিশ কিন্তু বেশ কিছু নতুন অঞ্চল জয়ও করেছিলেন এবং দিল্লি সাম্রাজ্যের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ঠিক আছে? তো ৩টে সমস্যার সমাধান হয়ে গেছে। এবার ৪ নম্বর সমস্যা, বঙ্গপ্রদেশ বা বাংলাদেশ। বাংলাদেশ বলতে এখানে কিন্তু বর্তমান যে বাংলাদেশ আছে সেটাকে বোঝানো হচ্ছে না। এইখানে বাংলাদেশ বলতে বা বঙ্গপ্রদেশ বলতে আ বর্তমানে পশ্চিমবঙ্গ, আধুনিক বাংলাদেশ, সিলেট, সেই সঙ্গে কিন্তু উড়িষ্যা এবং বিহারের একটা বিরাট অঞ্চলকে নিয়ে একটা জায়গাকে বোঝানো হচ্ছে। এবং এই অঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম পূর্বকাল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত এবং মাঝখানে মুঘল এবং সুলতানি যুগে কিন্তু রাজস্বের একটা বিপুল সোর্স ছিল, উৎস ছিল। এই অঞ্চল কিন্তু গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী বিধৌত অঞ্চল এবং এইখানে কিন্তু সবচাইতে উর্বর ভূমি এবং কৃষিকাজ বেশি হয়। সবচাইতে উর্বর ভূমি যেহেতু, সে কারণে এখানে কিন্তু রাজস্বও বেশি পাওয়া যায় এবং যেহেতু বঙ্গোপসাগরের সঙ্গে এই অঞ্চল যুক্ত, সেই কারণে কিন্তু ব্যবসা-বাণিজ্য থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আয় বরকত এখানে হতো। ঠিক আছে? সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রদেশ ছিল যেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে রাজস্ব আমদানি হতো দিল্লির শাসকদের দেখতে পাচ্ছি। ঠিক আছে? সুতরাং এই অঞ্চল হাতছাড়া হওয়া মানে হলো সরাসরি যে দিল্লিতে শাসকরা বসে আছেন তাদের অর্থনৈতিক ধাক্কা, একটা অর্থনৈতিক ক্ষতি। সুতরাং ওই অঞ্চলের অর্থনীতির একটা মূল ভিত্তি কিন্তু ছিল বঙ্গপ্রদেশ। এবার বঙ্গপ্রদেশে কি হচ্ছে, যে কারণে ইলতুৎমিশকে এটারও সমাধান করতে হয়েছে এবং একটু ঝামেলাই ছিল সেখানে। মানে একটার পর একটা ঝামেলা। নাসিরুদ্দিন কুবাচা এবং তাজউদ্দিন ইলদুজের মতো অত সহজে সেটাকে মেনে নেওয়া যায়নি। দেখাচ্ছি আমরা কি হয়েছে। দেখো, বাংলার খলজি বাংলার খলজি আলীবর্দী বিদ্রোহ ঘোষণা করলে গিয়াসউদ্দিন খলজি তাকে হত্যা করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করে। ঠিক আছে? প্রথম হলো বাংলার মধ্যে যাকে কর্মচারী বানিয়ে পাঠানো হয়েছিল দিল্লি সুলতানের তরফে, তার নাম ছিল খলজি আলীবর্দী। প্রথমে সে বিশ্বাসঘাতকতা করল। ঠিক আছে? সে বিশ্বাসঘাতকতা করে দিল্লি সুলতানের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করল। তারপর কি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে গিয়াসউদ্দিন খলজি আবার বিদ্রোহ ঘোষণা করে তাকে হত্যা করছে এবং গিয়াসউদ্দিন খলজি নিজেকে দাবি করছে যে সে বাংলার স্বাধীন সুলতান, অর্থাৎ সে দিল্লি সুলতানের অধীনস্থ নয় বা দিল্লি সুলতানের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই। ঠিক আছে? এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ইলতুৎমিশ এই বিদ্রোহ মেনে নিতে কিন্তু রাজি ছিলেন না। তিনি কি করছেন, 1226 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তার বিরুদ্ধে অগ্রসর হন। স্বয়ং সুলতান তার বিরুদ্ধে কিন্তু অগ্রসর হন যুদ্ধের জন্য এবং শক্তি পরীক্ষার জন্য।
এবং যখন উনি অগ্রসর হন তখন গিয়াসউদ্দিন কি করলো? গিয়াসউদ্দিন বিনা যুদ্ধে কিন্তু আত্মসমর্পণ করলো এবং দিল্লির কর্তৃত্ব মেনে নিল। দেখো সেটাই হচ্ছে, যখন অগ্রসর হচ্ছেন তখন গিয়াসউদ্দিন যে নিজেকে স্বাধীন বলে দাবি করেছিল, এত বড় বড় বাংলা দিচ্ছিল যে আমি দিল্লি থেকে বিচ্ছিন্ন, আমি একজন স্বাধীন সুলতান, উনি কিন্তু বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন এবং তার আনুগত্য মেনে নেন। ঠিক আছে? যেহেতু সমস্যা মিটে গেছে, ইলতুৎমিশ কি করছেন? ইলতুৎমিশ আবার ধীরে ধীরে দিল্লিতে ফিরে যান। যেই না মাত্র ইলতুৎমিশ দিল্লিতে ফিরে যান, গিয়াসউদ্দিন কি করছেন? গিয়াসউদ্দিন আবার বিদ্রোহ ঘোষণা করছেন। গিয়াসউদ্দিন আবার নিজেকে স্বাধীন দাবি করছেন। ঠিক আছে? তো এই অবস্থায় গিয়াসউদ্দিনকে আমরা দেখব যে আর কোন রকম ছাড় দেওয়া হচ্ছে না। সেই সময় ইলতুৎমিশের যে পুত্র ছিলেন, উনি ছিলেন অযোধ্যার শাসক। যে অযোধ্যা বা আওয়াধ অঞ্চলটা ছিল, তার শাসক ছিলেন নাসিরউদ্দিন মামুদ। নাসিরউদ্দিন মামুদ, যিনি ছিলেন ইলতুৎমিশের পুত্র। তাকে উনি 1227 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণের নির্দেশ দেন এবং সেই নির্দেশ উনি মান্য করে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে কিন্তু বাংলা অভিযান করেন এবং গিয়াসউদ্দিনকে হত্যা করেন। এইবার আর কোনো ছাড় নয়, আত্মসমর্পণের কোনো স্কোপই নেই। সরাসরি শক্তি পরীক্ষা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মামুদ এবং গিয়াসউদ্দিনের মধ্যে বাংলাকে কেন্দ্র করে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিনের হাতে কিন্তু গিয়াসউদ্দিন নিহত হন 1227 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এবং তিনি বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তাকে অযোধ্যার পাশাপাশি বাংলার শাসনকর্তা নিযুক্ত করা হয় সুলতানির পক্ষ থেকে। ঠিক আছে? বিশ্বস্ত লোকের হাতে এবার দিল্লিকে রাখতে হবে, যেহেতু বারবার বিদ্রোহ হচ্ছে। কিন্তু 1229 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে বলাকা খলজি স্বাধীনভাবে বাংলা শাসন করার চেষ্টা করেন। আবার ঝামেলা। 1229 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে উনি নাসিরউদ্দিন মারা যান, যিনি সুলতানের পুত্র ছিলেন, এবং বলাকা খলজি আবার স্বাধীনভাবে বাংলা শাসন করার চেষ্টা করছেন। এবং এই অবস্থায় ইলতুৎমিশ তাকে হত্যা করেন এবং আলাউদ্দিন জানিকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। শেষ পর্যন্ত ইলতুৎমিশেরই আবার ফিল্ডে নামতে হয়েছে এবং ইলতুৎমিশ বলাকা খলজিকে হত্যা করেন এবং আলাউদ্দিন জানিকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন এবং বাংলায় সুলতানি শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। অর্থাৎ দিল্লির যে আধিপত্য ছিল সেটা বাংলায় আবার পুনঃপ্রতিষ্ঠিত করেন। ঠিক আছে? এইবার সেই সমস্যাটাও শেষ। এইবার উনি কি করেছেন দেখো, আমি বলেছিলাম যে ঠিক আহ ইয়ের আগে আহ ইলতুৎমিশ সিংহাসনে বসার আগে যে একটা বিশৃঙ্খল অ্যানার্কির সময় বা একটা টালমাটাল সময় অতিবাহিত হয়েছিল, সেই সময়ে কিন্তু রণথম্বর, জালোর, যোধপুর, গোয়ালিয়র প্রভৃতি স্থানগুলি কিন্তু ধীরে ধীরে স্বাধীন হয়ে গিয়েছিল এবং যারা রাজপুত শাসকরা ছিলেন তারা কিন্তু এই অঞ্চল অধিকার করে নিয়েছিল পুনরায়। ঠিক আছে? কিন্তু এইবারে ইলতুৎমিশ আবার সেই অঞ্চলগুলি, এটা প্রভৃতি হবে, প্রভৃতি স্থানগুলি কিন্তু আবার পুনরুদ্ধার করে দিল্লি সিংহাসনের সঙ্গে কিন্তু যুক্ত করেন। যেই সমস্ত স্থানগুলি রাজপুতদের নেতৃত্বে দিল্লি সুলতানি থেকে বিযুক্ত হয়ে গিয়ে মোটামুটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছিল, সেই অঞ্চলগুলিকে উনি আবার পুনরায় জয় করেন এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যভুক্ত করেন। ঠিক আছে? এবং কোনটা কত সালে হয়েছে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে, 1225-এ আমরা দেখতে পাচ্ছি রণথম্বর, 1229-এ জালোর, যোধপুর 1227, গোয়ালিয়র 1231 এবং গুজরাট 1232 খ্রিস্টাব্দে। গুজরাট জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় একদিকে বঙ্গোপসাগরের উপর তাদের কর্তৃত্ব, অন্যদিকে গুজরাট জয় করার সঙ্গে সঙ্গে কিন্তু আরব সাগরের সঙ্গে যে আরব সাগর বয়ে যে বাণিজ্য হতো সেটার মধ্যেও কিন্তু তারা তাদের অ্যাক্সেস পেয়ে যান। ঠিক আছে? তো এই যে পর্বটা আছে, এই পর্বটা মূলত আমরা আলোচনা করেছি যে ইলতুৎমিশের সামনে যে সমস্ত উদ্ভূত সমস্যা ছিল সেইগুলিকে উনি কিভাবে সমাধান করেছিলেন বা সেগুলো থেকে তিনি কিভাবে নিষ্কৃতি লাভ করেছিলেন। আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে।
এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব যে ইলতুৎমিশের নতুন নতুন রাজ্য জয়, এবং আমরা আমাদের এই যে ক্লাসটা আছে এসটিটিটির জন্য সেটা আমরা জারি রাখবো। ধন্যবাদ।